দুমাসের মধ্যেই জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। যমুনাকে জানালেন 3 আহ্বায়ক, নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা। আগামী 1-2 মাসের মধ্যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে তারা এই রাজনৈতিক দলকে মাঠে আনতে সক্ষম হবে। নতুন যে রাজনৈতিক দল আমরা প্রত্যাশা করছি তাদের কার্যক্রম আসলে শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সাড়ে 3 ঘন্টার উৎকণ্ঠা শেষে কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি চেষ্টার অবসান। যৌথ অভিযানে জিম্মি কর্মকর্তা কর্মচারীরা অক্ষত উদ্ধার, অস্ত্রসহ 3 জনের আত্মসমর্পণ। ক্যাশের দিকে চলে যাচ্ছে, তখন আমি ক্যাশের দিকে বাধা দিচ্ছি না, বাধা দিলে পারে তখন আমার মাথায় বন্দুক ঠেকাইছে। মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। 1 মাসের ব্যবধানে আবারও করাচি থেকে আসছে কন্টেইনারবাহী জাহাজ। আছে পোশাক শিল্পের কাঁচামাল, খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য। পৃথিবীর যে কোনো দেশের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হলে আমার বিজনেস গ্রো করবে। আমাদের আমদানিকারকরা খুবই দ্রুত তাদের পণ্য পাচ্ছে, জাহাজের ওয়েটিং টাইম কমে যাচ্ছে কিংবা জাহাজ ভাড়া কমে যাচ্ছে। নেত্রকোনায় 6 মাসে পল্লী বিদ্যুতের শতাধিক ট্রান্সফরমার চুরি। দ্রুত চোর সিন্ডিকেটকে ধরে আইনের আওতায় আনার দাবি কৃষকদের। সেন্ট মার্টিনে রোমাঞ্চকর অভিজ্ঞতায় স্কুবা ডাইভিং। মাত্র 4000 টাকা খরচেই সাগরতলের প্রাণ প্রকৃতি ঘুরে দেখতে পারছেন পর্যটকরা। ওয়াও এক্সপেরিয়েন্স, খুব ভালো এক্সপেরিয়েন্স ছিল আর খুবই ভালো লাগলো। টিভিতে দেখতে দেখতে আর কি আগ্রহটা হয়ে গেছে। সমুদ্রের নিচে অত বেশি কোনো কিছু দেখি না, তাই এই আগ্রহ থেকে আমার হচ্ছে সমুদ্রের নিচে যাওয়া। আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজা। ইসরায়েলি আগ্রাসনে স্কুলে আশ্রিত 32 ফিলিস্তিনির মৃত্যু, আহত প্রায় 100। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, এবার জানাতে চাই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ BOA আয়োজিত প্রথমবার ম্যারাথনের কার্যক্রম এবং ভোরে রাজধানীর পূর্বাঞ্চলে জলসিঁড়িতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আয়োজনে অংশ নেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী তাজনুর ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন, তার মাধ্যমে জানাবো সেই কার্যক্রমে বিস্তারিত। তাজনুর, আপনি এর আগের ঘন্টার সংবাদেও বিস্তারিত জানাচ্ছিলেন, এখন আসলে সেখানে কি চলছে এবং সেখানে দৌড় কমপ্লিট করা যে ম্যারাথনের সাথে যুক্ত হওয়া, দৌড় কমপ্লিট করা যারা রয়েছেন তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি ধরনের অভিব্যক্তি জানাচ্ছেন? দেখুন, মূল কথা বা আলোচনার যে জায়গাটি সেটি হচ্ছে সার্বিক পরিবেশ। এই আয়োজন সম্পর্কে তারা বলছেন। একই সঙ্গে যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তারা তো আসলে সবসময়ই এরকম আয়োজন যেগুলো বছর জুড়ে ঢাকায় আয়োজন হয়ে থাকে সেগুলোতেও আসলে তারা অংশ নিয়ে থাকেন। সব মিলিয়ে তারা সেই আয়োজন থেকে অর্থাৎ আগের প্রতিযোগিতা থেকে এই প্রতিযোগিতায় কতখানি ভালো করতে পারলেন কিংবা সময়ের ব্যাপারে আরও কতখানি কম সময় লাগলো কিংবা বেশি সময়, মূলত এই বিষয়গুলো সম্পর্কেই তারা বলছেন যখন কিনা তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল। তবে এখন আসলে আমরা ফিনিশ লাইনে দাঁড়িয়ে আছি এবং এখন ফিনিশ করার সময়, অর্থাৎ 10 কিলোমিটার ক্যাটাগরিতে যারা দৌড়েছেন তারা তো ফিরতে শুরু করেছেন, একই সঙ্গে যারা 21 কিলোমিটার ক্যাটাগরিতে দৌড়েছিলেন তারাও দেখছি কেউ কেউ ফিরছেন। তবে এলিট ক্যাটাগরিতে যারা দৌড়েছিলেন অর্থাৎ পেশাদার দৌড়বিদ যারা ছিলেন তারা কিন্তু সেই প্রথম ঘন্টাতেই তাদের সেই 21 কিলোমিটার শেষ করে 1 ঘন্টার পরপরই কিন্তু সেই 7টার পরপরই সেই তারা ফিরতে শুরু করেন। সব মিলে আসলে এখন ফেরার সময় অর্থাৎ 6টার সময় শুরু হওয়া যে দৌড়, 3 ঘন্টা সময় বেঁধে দেওয়া, যদিও যে 3 ঘন্টার মধ্যে 21 কিলোমিটার শেষ করতে হবে। মূলত যেই ক্যাটাগরিগুলোতে আজকে ফোকাস করা হচ্ছিল, যে গুরুত্ব বারবার করে জোর দেওয়া
দেওয়া হচ্ছিল, প্রায় 5000 প্রতিযোগী। সেখানে 18 থেকে 50 বছর বয়সীদের একটি উন্মুক্ত ক্যাটাগরি রয়েছে, সেখানে 10 কিলোমিটারের ক্যাটাগরিতে তারা দৌড়াচ্ছেন। শিশুরা সেখানে অংশ নিচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক শিশু আমাদের এই লাইভের মধ্যে হয়তো আপনি দেখতে পাবেন যে অনেক শিশু কিন্তু আজকে দৌড়েছেন এবং তারা 10 কিলোমিটার শেষ করে এরই মধ্যে ফিনিশ লাইন পার হচ্ছেন। 50-এর উপরে যাদের বয়স তাদেরকেও দেখেছি যে এই যে সুস্থতার বার্তা দেওয়া যে ম্যারাথন, অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে আয়োজন সার্বিক সহযোগিতা করছে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী, সেই দৌড়ে কিন্তু 50 বছরের ঊর্ধ্বে অনেকে দেখেছি তারা বেশ আনন্দের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। রেজা, সেই কার্যক্রম আপনার মাধ্যমে বিস্তারিত জানছিলাম এবং দেখাচ্ছিলাম মূলত দর্শকদের। ধন্যবাদ তাজনুর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগামী 2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় বৈশিষ্ট্যে এই সংগঠন পৃথক হবে জানিয়েছেন নেতারা। যমুনা টেলিভিশনের সাথে খোলামেলা আলাপে সব তথ্য জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। প্রাথমিকভাবে দলের নাম ঠিক হয়েছে জনশক্তি, তবে মতামত নেওয়া শেষে এটি বদলাতেও পারে। ছাত্র নেতারা জানিয়েছেন জনগণের আস্থা অর্জনই নতুন দলের প্রধান লক্ষ্য। সহকর্মী লামিয়া তিথি জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টের আন্দোলন শুরু হয় সরকারি চাকরিতে কোটা বিলোপের দাবিতে। ধীরে ধীরে সরকার পতনের কঠোর কর্মসূচিতে সফল হন তারা। প্রসঙ্গ আসে রাষ্ট্র মেরামতের। ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও দেশে শেখ হাসিনার জন্ম নিতে পারে। অন্তর্বর্তী অরাজনৈতিক সরকার ধীরে ধীরে এগিয়ে যাবে নির্বাচনের দিকে। জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দেওয়া দেশ পরিচালনার। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এবার সেখানে নিজেদের অবস্থান দেখতে চান শিক্ষার্থীরা, নামতে চান ভোটের লড়াইয়ে। বর্তমান আমাদের পরিস্থিতি, মাঠের যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আগামী 1-2 মাসের মধ্যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে তারা এই রাজনৈতিক দলটি মাঠে আনতে সক্ষম হবে। প্রশ্ন হচ্ছে কেমন হতে পারে নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্ম? ছাত্র নেতারা বলছেন এতদিন যে ধরনের রাজনীতি সবাই দেখেছেন তারা তার ব্যতিক্রম হবেন। ফ্যাসিবাদী যে সাংবিধানিক যে কাঠামো সেটা আমরা চাই না, এবং আমরা এই নতুন রাজনৈতিক দলে পুরাতন যে আমাদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, জনগণের জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন দেশের এজেন্ডার ভিত্তিতে যে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়ে আসছে সেগুলো আমরা যাব না। আমরা মনে করি যে নতুন যে রাজনৈতিক দল আমরা প্রত্যাশা করছি তাদের কার্যক্রম আসলে শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যে নতুন রাজনৈতিক শক্তিটি যেটি আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করছি, তাদেরকে আসলে মানুষের নার্ভ বুঝতে হবে। বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য কিছু মানুষের নার্ভই ভুলে গিয়েছিল, কারণ তাদের তো ভোটের প্রয়োজন হয়নি। মানুষের প্রয়োজনীয় ভিত্তিতে মানুষ যদি চায় আমাদের কোনো রাজনৈতিক সংগঠন গড়ে তোলা উচিত, সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই ভাবব। নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসছে সংসদ নির্বাচনেই অংশ নেওয়ার পরিকল্পনা তাদের। প্রাইভেট ইউনিভার্সিটি আগামীতে যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আছে তারা অংশগ্রহণ করবে, এবং সেই অংশগ্রহণে সর্বোচ্চটাই হলো প্রাইভেট ইউনিভার্সিটি তাদের জায়গাতে আসীন হবে। বিচার প্রক্রিয়ার আগে যদি কোনো ইলেকশন হয় আমরা সেখানে কম্পিট করব। আমরা সেই একটি দাবিতেই কম্পিট করব যে আমরা পাওয়ার চাই না, আমাদের আছে রক্ত, আমরা এই রক্তের বদলা চাই। সেটা ব্যালট হোক, বুলেট হোক, যে কোনো মাধ্যমে হোক, আমরা আমাদের বিচার চাই। কি হতে পারে দলের নাম, অর্থের উৎসই বা হবে কি? আমরা যে আন্দোলনগুলো করেছিলাম সেখানে আন্দোলনগুলোতে পিপলসদের যে পারসেপশন আছে সেটা অনেকটুকু আমরা গুরুত্ব দিয়েছি। অংশীজন যারা রয়েছেন জনগণের কাছে এই বিষয়ে আহ্বান জানাবো, আপনারা নাম প্রস্তাব করুন। জনগণের কাছ থেকে যদি নামটা আসে, জনশক্তি, সেখানেও আমাদের একটি উদাহরণ আছে। বেসিক্যালি হলো ক্রাউড ফান্ডিংয়ে বেশি যাব। ইন্টারন্যাশনাল যে ফোরাম রয়েছে, দেশীয় যে ফোরাম রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো আমরা স্টাডি করছি। নির্বাচনে ভোট যুদ্ধে ফল যাই হোক নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার ছাত্র নেতাদের। জানালেন রাজনৈতিক জোটেও যোগ দিতে পারেন তারা। প্রথম হলো ছাত্রদের যে পার্টিটা হবে সেটা নিজস্ব প্রক্রিয়ায় গঠন হবে, নিজস্ব প্রক্রিয়ায় চলবে। এর সাথে যদি যারা গণ অভ্যুত্থানে আমাদের সাথে অংশগ্রহণ করেছিল তারা যদি কেউ আসতে চায় সেটা হলো ওয়েলকাম। এর মধ্যে কয়েকটা পার্টির সাথে অলরেডি আমাদের পারস্পরিক কিছু বোঝাপড়া হচ্ছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
3.5 ঘন্টার উৎকণ্ঠা, কোনো রক্তপাত ছাড়াই অবসান হলো কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের ডাকাতির চেষ্টা। যৌথ বাহিনীর কাছে 4টি খেলনা অস্ত্রসহ আত্মসমর্পণ করে এক তরুণ ও 2 কিশোর। পুলিশ বলছে অ্যাডভেঞ্চারের অংশ হিসেবেই ডাকাতির এই পরিকল্পনা। আর ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কোনো টাকা খোয়া যায়নি। রোববার থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে। পুরো ঘটনার খবর রেখেছেন সহকর্মী আরেফিন শাকিল। দুপুর 2টা রেমিটেন্সের টাকা তুলতে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রবেশ করে 3 যুবক। ব্যাংকের পিয়ন রতন বিশ্বাস তাদের সিরিয়ালের জন্য টোকেন নেয়ার অনুরোধ করে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় পিস্তল ঠেকায় আগতদের একজন। ক্যাশের দিকে চলে যাচ্ছে, তখন আমি ক্যাশের দিকে বাধা দিছি না, বাধা দিলে পারে তখন আমার মাথায় বন্দুক ঠেকাইছে। তখন বলছে সবাই হাত উঁচা করো, হাত উঁচা করে মাথা নিচু করো। সবাই আমার বন্দুক দেখিয়ে আর কি সবাই মাথা নিচু করেছে। ঘটনা টের পেয়ে ব্যাংকের ম্যানেজার টেলিফোনে বিষয়টি জানান ভবনের নিরাপত্তা রক্ষীকে। বন্ধ করে দেওয়া হয় ভবনের মূল ফটক। এলাকাবাসীকে খবর দেওয়া হলে ডাকাত পড়ার খবর জানানো হয় মসজিদের মাইকে। মুহূর্তেই ব্যাংক ভবনটি ঘেরাও করা হয়। বিষয়টি বুঝতে পেরে ক্ষিপ্ত হয় অপরাধী চক্র। 3 জন ভিতরে আসছিল, একজন সামনে আসছিল, তো জানলার সামনে আইসা বলতেছে যে এই সামনে আসবি না, গুলি করুম। ওর সাথে একটা ছোট পিস্তল ছিল। ভিতর থেকে বন্দুক দেখাচ্ছে, গুলি করবে। তারা অনেক কিছু ভয় দেখাচ্ছে জনগণকে। গ্লাস ভাঙছে, ঘুষি মারছে। এরপর একে একে আসতে থাকে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা। দীর্ঘ 3.5 ঘন্টা নানা কৌশলে সমঝোতায় রাজি হয় তারা। বিকাল 5:30টার দিকে আত্মসমর্পণে রাজি হলে কঠোর নিরাপত্তায় 3 ডাকাতকে নিয়ে যাওয়া হয় পুলিশি হেফাজতে। উদ্ধার করা হয় কয়েকটি অস্ত্র। আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটায়। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে। 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে। ব্যাংকে 10 জন কর্মকর্তা, কর্মচারী ও 6 জন গ্রাহক ছিল। তাদের মধ্যে 3 জন নারী। ব্যাংক কর্তৃপক্ষ জানায় শুরুতে 18 লাখ টাকা বস্তায় ভরলেও পরে পুলিশ তা জব্দ করে। আমাদের ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আপনাদের আমানতেরও কোনো ক্ষতি হয়নি। আপনারা রবিবার থেকে আবার নিয়মিতভাবে আমাদের সাথে লেনদেন করবেন। পুলিশ জানায় ডাকাত দলের আরাফাত শিফাতের বয়স 16 আর লিওন মোল্লার বয়স 22। তাদের কাছ থেকে উদ্ধারকৃত খেলনা পিস্তল আর চাকুগুলো নতুন কেনা। সিনেমা দেখে ডাকাতির পরিকল্পনা করে তারা। মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও। ওরা ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। আমরা উদ্ধার করেছি ওখানে যেটা 18 লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে। রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে পুলিশ। এই পর্যন্ত আরও বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে কেরানীগঞ্জে সেই রূপালী ব্যাংকের সামনে নিয়ে যেতে চাই। সেখানে অপেক্ষারত অবস্থায় রয়েছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। রাব্বি, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে স্থানীয়দের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে। তারা কোনো ধরনের উদ্বেগ, উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছে কিনা, কিংবা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা, আপনি সেখানকার যে নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যায়ে এখন রয়েছে সেটি কেমন বা দেখছেন? রেজা, প্রথমেই বলে রাখি যে আসলে এই দক্ষিণ কেরানীগঞ্জের এই অঞ্চলের মানুষ, তারা আসলে এমন ঘটনায় তারা এখনো বলছেন যে তারা অনেকটা ভয় পেয়েছেন, উদ্বেগ আছে তাদের চোখে মুখে এখনো। কারণ এটি তো রাত নাগাদ কিন্তু জানা গেছে যে আসলে যারা ডাকাতরা ছিল তারা বয়সে খুবই ছোট বা কিশোর, এবং সেই সাথে তারা খেলনা পিস্তল নিয়ে ডাকাতি করতেছিল। কিন্তু সেটি জানার আগ পর্যন্ত পুরো কেরানীগঞ্জে, বিশেষ করে এই অংশ, এই দক্ষিণ অংশের মানুষের চোখে মুখে আতঙ্ক ছিল। এক ধরনের টান টান উত্তেজনার মধ্যে ছিল যে ডাকাতরা অস্ত্রধারী ছিল, তাদের কাছে পিস্তল ছিল, বন্দুক ছিল। আবার অনেকেই এখন বলছেন যে তারা ভেবেছেন, বিশেষ করে আশপাশের দোকানদার যারা, তারা ভেবেছেন যে যদি ডাকাতরা কারো উপরে হামলা করতো বা কাউকে মেরে ফেলতো, বা যেহেতু তারা অস্ত্রধারী ছিল এবং তারা যে বন্দুক নিয়ে পিস্তল নিয়ে ভেতরে ছিল, সেটি কিন্তু অনেকেই কিন্তু দেখেছেন বিভিন্নভাবেই, বিভিন্ন ফুটেজে তারা দেখেছেন। তো এই যে আতঙ্ক, আসলে এই আতঙ্কের কথাই তারা বললেন। তবে সবশেষ তারা ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশকে, যে পুলিশ খুব ধৈর্য নিয়ে এই ডাকাতদের সাথে দীর্ঘ সময়
কথোপকথন করেছে, তাদের দাবি দাওয়াগুলো শুনেছে এবং এতে করে আসলে কোনো প্রাণহানি হয়নি, কেউ কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এবং সবশেষ যে ডাকাতদেরকে যে উদ্ধার করা এবং জিম্মি যারা ছিল সেই জিম্মিদেরকে একদম অক্ষত অবস্থায় বের করে নিয়ে আসে, এই জন্য তারা পুলিশকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। তবে এই এলাকার মানুষজন, বিশেষ করে আশপাশে যে দোকান আছে সেই দোকানে থাকা মানুষজন, তারা বলেছেন যে আসলে তারা গতকাল তারা ভয়ের মধ্যেই ছিল। রেজা, সেই খবরাখবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যুক্ত হবার জন্য। 5 আগস্টের আগে ছিল স্বৈরাচার পতনের আন্দোলন, আর বর্তমানে লড়াই দেশের সার্বভৌমত্ব রক্ষার, সমৃদ্ধির। রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা নিয়ে মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, দেশের বাইরে ও ভেতরে চলছে নানামুখী ষড়যন্ত্র, জনসম্পদ রক্ষায় তাই দরকার জনগণের সরকার। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালার আয়োজন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীতে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই 31 দফা কিন্তু শুধু বিএনপির কথা নয়। তিনি বলেন, 5 আগস্টের আগে ছিল স্বৈরাচার পতনের আন্দোলন, আর এখন দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমৃদ্ধির জন্য লড়াই করতে হবে। সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা সক্ষম হয়েছে, এই দেশের মানুষ সক্ষম হয়েছে খেদিয়ে দিতে, বিদায় করে দিতে, পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের মানুষ স্বৈরাচারকে। এখন সংগ্রাম, দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। তারেক রহমান আরও বলেন, দেশের ভেতরে ও বাইরে চলছে নানা ধরনের ষড়যন্ত্র, তাই সংকট মোকাবেলায় দরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই, সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক। এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, ক্ষমতায় গেলে 31 দফার বাস্তবায়ন করবে বিএনপি, তবে জনস্বার্থে যে কোনো মতামত গ্রহণ করতেও রাজি দলটি। ভবিষ্যতে আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা এই 31 দফা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা শহীদ মিনার ও আশপাশের এলাকায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন। নেতাকর্মীরা বলেন, এবছর আগেভাগেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। ঢাকা শহরে অসংখ্য মানুষ ঠান্ডায় কষ্ট পাচ্ছে। মধ্যরাতে বিতরণ প্রসঙ্গে নেতাকর্মীরা জানিয়েছেন, আদতেই যাদের প্রয়োজন তাদের কাছেই সহায়তা পৌঁছাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের বিত্তবানদেরও দুস্থদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। এই যে মানুষগুলোকে দেখতেছেন, যারা অসহায় দরিদ্র মানুষ, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা শুয়ে আছে, অর্থাৎ তাদের এই তীব্র শীতে তাদের কম্বল নেই, তাদের থাকার জায়গা নেই। যেহেতু এবছর অনেক শীত পড়েছে, সেই হিসাবে শীতার্ত মানুষের থাকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। মিশরের কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বক্তব্য রাখলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর সালামা দাউদ অন্তর্বর্তী সরকার প্রধানকে স্বাগত জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মাহমুদ সিদ্দিকীও উপস্থিত ছিলেন। এর আগে D8 সম্মেলনের মূল পর্বে অংশ নেন প্রধান উপদেষ্টা। তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তুলতে জোটভুক্ত দেশগুলোর নেতাদের আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, আগামী দিনের উৎপাদন এবং সেবা ভিত্তিক অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন উপাদানের কল্যাণে ক্রমশ পরিবর্তন হচ্ছে। তরুণ প্রজন্ম সেই প্রযুক্তিকে দক্ষভাবে কাজে লাগাচ্ছে। এক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জোর দেন তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে নতুন প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারেও 2025 সালে প্রথম বহুপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তাবও করেন প্রধান উপদেষ্টা। 1 মাসের ব্যবধানে পাকিস্তানের করাচি থেকে আবার আসছে সেই জাহাজ। এবার কন্টেইনারের সংখ্যা এবং আমদানি পণ্যের হারও দ্বিগুণ।
আজ বিকেল নাগাদ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। সাশ্রয়ী হওয়ায় নতুন এই রুট দিয়ে পণ্য আমদানি ক্রমেই বাড়বে বলছেন ব্যবসায়ীরা। পানামার পতাকাবাহী এমবি ইউয়ান জিয়াং ফাজাং নামের জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে গত 13 নভেম্বর 370 কন্টেইনার পণ্য নিয়ে প্রথমবার আসে চট্টগ্রাম বন্দরে। সে সময় এটি দুদেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ বলে উল্লেখ করে ঢাকার পাকিস্তান দূতাবাস। 1 মাস 5 দিন পর আবারও করাচি বন্দর থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে সেই জাহাজটি। থাকছে 8 শতাধিক কন্টেইনার, যা গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি। আগে যেভাবে হতো যে বিভিন্ন ট্রান্সশিপমেন্ট পোর্টের মাধ্যমে এগুলো আসতো, ফলে এটাতে 4-5 দিন অতিরিক্ত সময় লেগে যেত। এটা সরাসরি আসার কারণে আমাদের আমদানিকারকরা খুবই দ্রুত তাদের পণ্য পাচ্ছে, জাহাজের ওয়েটিং টাইম কমে যাচ্ছে কিংবা জাহাজ ভাড়া কমে যাচ্ছে। প্রথমবারের মতো এবারও পাকিস্তান থেকে আমদানি পণ্যের মধ্যে বেশিরভাগই পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক, খনিজ পদার্থ এবং ভোগ্যপণ্য। এটা আসলে পাকিস্তান থেকে না, সকল জাহাজের ক্ষেত্রে পণ্য যখন আসে আইজিএম সাবমিট হয়, বিল অফ মেন্টেন্যান্স সাবমিট হয়, যেগুলি আমাদের সিলেকশনের মধ্যে থাকে সেগুলি আমরা এক্সামিন করি, তারপরে স্ক্যান হয়, নানান ধরনের মেজারমেন্ট আমাদের আছে, তারপরে পণ্যগুলি খালাস হয়। করাচি রুটে কন্টেইনার জাহাজ পরিষেবা শুরুর পর দ্বিতীয় ধাপে বেড়েছে আমদানি পণ্য আনার হার। এ পরিমাণ আরও বাড়বে বলে ধারণা ব্যবসায়ীদের। শুধু পাকিস্তান কেন, পৃথিবীর যে কোনো দেশের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হলে আমার বিজনেস গ্রো করবে, এতে আনডাউটেডলি বিজনেস সাপোর্ট পাবে। তো এটা একটু ইতিবাচকভাবে আমি দেখতে চাই। আগে পাকিস্তান থেকে আনা পণ্য চট্টগ্রাম বন্দরে শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। 5 আগস্ট পট পরিবর্তনের পর এনবিআর এই কড়াকড়ি শিথিল করলে করাচি চট্টগ্রাম রুটে কন্টেইনার জাহাজ চলাচল চালু করে দুবাই ভিত্তিক সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি। বাংলাদেশে তাদের শিপিং এজেন্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। যশোরে মাদ্রাসায় ইসলামিক স্টেট বা আইএস সদৃশ পোশাক পরে স্টেজে বক্তব্য বা বক্তৃতা দেওয়ার একটি ভিডিও নিয়ে চলছে নানা আলোচনা। বিষয়টিকে কেউ কেউ জঙ্গিবাদ সংশ্লিষ্ট হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরায় ক্ষুব্ধ মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। তাদের বক্তব্য, মঞ্চনাটকের দৃশ্য নিয়ে একটি পক্ষ দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে। যদিও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এ ধরনের নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষের সতর্ক হওয়া উচিত ছিল। যশোর সদরে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানের এই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা, কেউ কেউ আবার এটিকে মেলাচ্ছেন জঙ্গিবাদের সাথেও। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, বার্ষিক অনুষ্ঠানে মঞ্চ নাটকের দৃশ্য এটি। যেমন খুশি তেমন সাজো ইভেন্টে মাদ্রাসার 3 শিক্ষার্থী এটি মঞ্চস্থ করে। ওই 3 শিক্ষার্থী বলছেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা তুলে ধরতে আর বিনোদনের উদ্দেশ্যেই এমন নাটকের ভাবনা তাদের। এই স্ক্রিপ্টটা আসলে আমি তৈরি করেছি। এখানে ওই যে ফিলিস্তিনে যে নির্যাতন বা নিপীড়ন যে বিষয়গুলো, এগুলো আর কি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ফিলিস্তিনে যারা স্বাধীনতাকামী যোদ্ধারা, এরা এই ধরনের পোশাক পরে আমাদের ওই জন্য ওই আঙ্গিকে আমরা অনুষ্ঠানটা করেছি। তাছাড়া এর বেশি তেমন কিছুই না। অনুষ্ঠানে একটু সবাই একটু উৎসাহ হবে, ছাত্র একটু আনন্দ পাবে, এই আনন্দ পাওয়ার জন্য আর কি, এই ছাড়া কোনো দ্বিতীয় কোনো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, এখানে কোনো জঙ্গি সংগঠনের প্রশ্নই ওঠে না। এলাকাবাসী ও অভিভাবকরাও বলছেন, মাদ্রাসাটির বেশ সুনাম রয়েছে এই অঞ্চলে। একটি মঞ্চনাটকের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে ক্ষুব্ধ তারা। এখানে যথেষ্ট পরিমাণ ভালো এবং অনেক আগেতেই দেখি অনেক ছাত্র, তাতে করে আমরা ভালো মনেই করি, ভালো জানি। যে প্রচার করতেছি এটা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ মিথ্যা। আসলে এটা তো মাদ্রাসা, এটা তো জঙ্গির সাথে সম্পৃক্ত না। তবে এ ধরনের নাটক মঞ্চস্থ করার আগে মাদ্রাসা কর্তৃপক্ষের সতর্ক থাকা উচিত ছিল বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন, অপপ্রচারে ক্ষুণ্ণ হবে দেশের ভাবমূর্তি। সত্যতা যাচাই করা অত্যন্ত কঠিন বিষয় সাধারণ মানুষদের জন্য, এবং যার মানেটা ভিন্ন রকমও হতে পারে। বিশেষ করে সারা বিশ্ব বাংলাদেশ সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে বলে আমি বিশ্বাস করি। ভিডিওটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান পুলিশের। কোনো ধরনের দূরভিসন্ধি নিয়ে
কেউ যাতে ভিডিও ছড়িয়ে না ছড়ায় সেজন্য আমাদের সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে সাইবার মনিটরিং টিম এবং বিভিন্ন থানার ইউনিফর্মধারী অফিসার, সাদা পোশাকধারী অফিসার তারা এই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। নেত্রকোনায় 6 মাসে শতাধিক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে। দ্রুত এই সিন্ডিকেটকে ধরে আইনের আওতায় আনার দাবি রয়েছে কৃষকদের। জড়িতদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। খুঁটির ওপর ট্রান্সফরমারের খোলস পড়ে আছে, অথচ ভেতরের যন্ত্রাংশ গায়েব। এই চিত্র নেত্রকোনার পূর্বধলার বাড্ডা গ্রামের। গত মঙ্গলবার রাতে একসাথে চুরি হয় 4টি ট্রান্সফরমারের যন্ত্রাংশ। জমিতে সেচ পাম্পের বিদ্যুৎ সঞ্চালনে ব্যবহার করা হয় এই ট্রান্সফরমার। চুরির পর তাই বন্ধ সেচ কাজ, ব্যাহত কৃষির আবাদ। এখন তো ট্রান্সফরমার নাই, এজন্য আমাদের বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের কৃষকদের খুব ফসলের ব্যাপক ক্ষতি হবে। বীজতলা ভিজাইছি, ভিজানির মুহূর্তে আমাদের ট্রান্সফরমার চুরি হয়ে গেছে, বীজতলা শুকিয়ে গেছে, আমরা বীজ ধান ফালাইতেও আমাদের সমস্যা হইতেছে। পল্লী বিদ্যুতের হিসাবে গত 6 মাসে জেলার 10 উপজেলা থেকে চুরি হয়েছে 109টি ট্রান্সফরমার। কৃষকদের অভিযোগ, চুরির সাথে জড়িত বিদ্যুৎ অফিসের কর্মচারীরা। দ্রুত চোরদের আটক করে আইনের আওতায় আনার দাবি গ্রামবাসীর। ট্রান্সফরমার কিবা কুলন লাগে, কিবা কি করণ লাগে, কুড়ি থাকতেই এই সমস্ত জিনিস তো কারেন্টের লোক ছাড়া আর কেউ জানে না। এই চক্রটাকে আমার মনে হয় আইনের আওতায় এনে তাদেরকে যদি সঠিক শাস্তি দেওয়া যায় তাহলে এই এলাকার বা দেশবাসীর উপকৃত হবে। যারা আমাদের প্রশাসন আছে এখানে, থানা পুলিশ প্রশাসন, তাদেরকে বলছি মামলা দায়ের করছি। তো এই বিষয়ে আপনারা যে বক্তব্য দিলেন যে আমাদের লোকজন জড়িত আছে, আসলে আমরা এই সিস্টেমটাকে কিন্তু অন করি এবং নিজের বাবা মা এরকম ফ্যামিলির মতো মনে করি। আমার চাকরি দীর্ঘ 20 বছর, এখানে যেগুলো চোর ধরা পড়ছে চুরির, একটাও দেখিনি যে পল্লী বিদ্যুৎ কোনো লোকজনের সাথে জড়িত আছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে, জানালেন পুলিশের এই কর্মকর্তা। প্রত্যেকটা অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি, মামলা হয়েছে এবং এই ট্রান্সফরমার যারা চুরি করেছে, চুরির চক্রের সাথে যারা জড়িত, প্রত্যেক সদস্যকে আইডেন্টিফাই করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। চুরি যাওয়া ট্রান্সফরমারগুলোর যন্ত্রাংশের বাজার মূল্য প্রায় 62 লাখ টাকা। জারিন অর্নি, যমুনা নিউজ। সমুদ্রতলে বিচরণের রোমাঞ্চকর অভিজ্ঞতা স্কুবা ডাইভিং। এজন্য সারা বিশ্বের রোমাঞ্চপ্রিয় পর্যটকরা ছুটে যান থাইল্যান্ড, মালদ্বীপ কিংবা অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে। দর্শক, আপনাকে এত দূর যেতে হবে না। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনেই নিতে পারবেন এই বিস্ময়কর অভিজ্ঞতা। বিগত কয়েক বছর ধরে সেখানে স্কুবা ডাইভিং পরিচালনা করছে 2টি প্রতিষ্ঠান। মাত্র 4,000 টাকা খরচ করেই সমুদ্রতলের প্রাণ প্রকৃতি ঘুরে দেখতে পারছেন পর্যটকরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। একবার ভাবুন তো, সমুদ্রের তলদেশে গিয়ে সামুদ্রিক প্রাণী জগতের সাথে ভেসে ভেসে সৌন্দর্য উপভোগ করছেন আপনি, ঘুরে দেখছেন সমুদ্রের তলদেশের রহস্য। চলুন আজকে আপনাদের জানাবো স্কুবা ডাইভিং এর রোমাঞ্চকর সেই অভিজ্ঞতা। সমুদ্রে ডুব দিলেই এ যেন আরেক জগৎ। রহস্য ঘেরা যে জগতে দেখতে পাবেন রং বেরঙের প্রবাল, এর ফাঁকে ফাঁকে ভেসে বেড়াচ্ছে লাল, নীল, সবুজ রঙের নানা প্রজাতির মাছ। দেখতে পারবেন হরেক রকমের লতা, গুল্ম, সমুদ্রের প্রাণ প্রকৃতি। অ্যাডভেঞ্চার ট্যুরিজমে সারা বিশ্বে অনেক আগে থেকেই জনপ্রিয় এই স্কুবা ডাইভিং। বাংলাদেশে এটি পরিচিতি লাভ করেছে সাম্প্রতিক সময়ে। পর্যটনের মৌসুমে সেন্ট মার্টিনে গিয়ে স্কুবা ডাইভিং করছেন রোমাঞ্চপ্রিয় পর্যটকরা। ইট ওয়াজ জাস্ট ওয়াও এক্সপিরিয়েন্স। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আর খুবই ভালো লাগলো। সমুদ্রের তলদেশটা দেখতে পারলাম প্রথমবারের মতো। আগে টিভিতে দেখতে দেখতে আর কি আগ্রহটা হয়ে গেছে, ইচ্ছা ছিল আরও করার জন্য, তাই হলো। স্থলভাগে যতটুকু আছে তার থেকে চমৎকার হচ্ছে সমুদ্রের নিচে, আর আমরা সমুদ্রের নিচে অত বেশি কোনো কিছু দেখি না, তাই এই আগ্রহ থেকে আমার হচ্ছে সমুদ্রের নিচে যাওয়া। বাংলাদেশে শুধুমাত্র সেন্ট মার্টিনেই করা যায় এই স্কুবা ডাইভিং। এ অভিযান পরিচালনা করছে 2টি প্রতিষ্ঠান, প্রশিক্ষণও করাচ্ছে তারা। উৎসাহ দিচ্ছি, যেখানে আসেন দেখেন আসলে অন্য কিছু
অন্য কিছু এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারবেন না। পর্বত আরোহণ, সাইক্লিং, ক্যাম্পিং কিংবা ট্রেকিংয়ের মতো অ্যাডভেঞ্চার ট্যুরিজম বাংলাদেশে আগে থেকে পরিচিতি লাভ করলেও পর্যটন শিল্পে স্কুবা ডাইভিং যোগ করতে পারে নতুন এক মাত্রা বলছেন উদ্যোক্তারা। স্কুবা ডাইভিং এর মাধ্যমে আমরা সেন্ট মার্টিন তথা ট্যুরিজমকে বিশ্বব্যাপী, বাংলাদেশকে বিশ্ব দুয়ারে উন্মোচন করার প্রচেষ্টায় আছি। আমরা চাই সারা পৃথিবীর লোক, সারা পৃথিবীর নাগরিক বাংলাদেশে আসুক। রোমাঞ্চকর হলেও স্কুবা ডাইভিং খুব সহজ নয়। এজন্য সবার আগে প্রয়োজন শারীরিক সুস্থতা। জানতে হবে স্কুবা যন্ত্রের ব্যবহার, পানির নিচে যোগাযোগের ইশারা। অবশ্য সমুদ্রে ডুব দেওয়ার আগে ডাইভিংয়ের প্রাথমিক ধারণা দেন স্কুবা পরিচালনাকারীরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, সেন্ট মার্টিন। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমের শীতের বেশ দাপট, জবুথবু রয়েছে জনজীবন, বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এ বিষয়ে আরও জানাতে ঠাকুরগাঁ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী পার্থ সারথী দাস। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতি। পার্থ, সকালে শীত কেমন অনুভূত হচ্ছে সেটা একটু জানাবেন। একই সাথে হাসপাতালে তো ঠান্ডাজনিত রোগের আক্রান্তের চাপ বাড়ছে, সেটি নিয়ে আসলে কর্তৃপক্ষ আসলে সেই পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছে? হ্যাঁ রেজা, আসলে শীতের প্রকোপ কিন্তু ডিসেম্বরের শুরু থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং এই হিমেল হাওয়া এবং কনকনে যে ঠান্ডা সেটি আসলে অনুভূত হচ্ছে বেশ, এবং দিন দিন সেই পরিস্থিতি কিন্তু প্রকট হচ্ছে। আর শীতের এই মৌসুমে, বিশেষ করে শীত মৌসুমে শীতজনিত রোগও কিন্তু সেই একই সাথে বাড়ছে এবং জেলার যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতেও কিন্তু আসলে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা দিন দিন বাড়তে শুরু করেছে। আমি এখন রয়েছি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে। এখানে 45 শয্যা যে শিশু শয্যা, সেই 45 শয্যার বিপরীতে কিন্তু আসলে দ্বিগুণ রোগী এখানে ভর্তি রয়েছে। আমি গতকাল খবর নিয়েছি, গতকালে ছিল 120-এর উপরেই শিশু রোগী ভর্তি ছিল এবং আজকে কিন্তু তার থেকেও বেশি, প্রায় 130 জন রোগী, শিশু রোগী এখানে ভর্তি রয়েছে। আমি একজন শিশু রোগীর অভিভাবকের সঙ্গে কথা বলবো যে এখানে তো এসেছেন আপনারা, আসলে কি হয়েছে বাচ্চার? মানে ময়লা খাইছে, তো ময়লার কারণে বাচ্চা এখানে নিয়ে আসছে। সেরকম ঠান্ডাটা লাগেনি আর কি, মানে ময়লা খাইছে, 2 দিনের ময়লার জন্য আমরা এখানে নিয়ে আসছি। রোগীর চাপ মোটামুটি আছে। হ্যাঁ, রোগীর চাপও কিন্তু আসলে রেজা এই হাসপাতালে আমরা লক্ষ্য করছি যে শিশু রোগী অনেক ভর্তি রয়েছে এবং এই হাসপাতালের যে চিকিৎসকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। এই হাসপাতালের চিকিৎসকরা বলছে যে দ্বিগুণ রোগী ভর্তি হওয়ার কারণে কিন্তু একটু চাপও কিন্তু তারা অনুভব করছেন, চাপও বাড়ছে দিন দিন, এবং তারা বলছেন যে কাঙ্ক্ষিত যে সেবা সেটি তারা দেওয়ার চেষ্টা করছেন এবং কোনো রোগী যেন ফেরত যেন না যায় সেই দিকে তারা দৃষ্টি রেখেছেন। এবং জেলা প্রশাসন থেকে বিভিন্ন খোঁজ খবর নেওয়া হচ্ছে শীতজনিত রোগ, যেন শিশুরা কেমন রয়েছে এবং হাসপাতালে সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ পার্থ আমাদের সাথে যুক্ত হবার জন্য। গাইবান্ধায় এখন মাঠ জুড়ে সরিষা ফুলের রাজত্ব। রোদের ঝলমলে আলোয় হলদে ফুলের সৌন্দর্য দেখতে ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা। অবশ্য ফসল রক্ষায় কড়া নজর রয়েছে কৃষকের। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনেরও আশা এবার। কৃষি বিভাগ থেকেও নিয়মিত দেয়া হচ্ছে পরামর্শ। শীতের প্রান্তর আর চরের মাঠ জুড়ে এখন রঙিন বিপ্লব। গাইবান্ধায় যেদিকে দুচোখ যায় কেবলই সরিষা ফুলের গালিচা। পৌষের রুক্ষতা ঢেকে গেছে ফুলে ফুলে। এই সৌন্দর্যের সাক্ষী হতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। এই জায়গাটা যেহেতু একটা মানে বলতে গেলে কি মোটামুটি ভাইরাল একটা প্লেস, সব মিলে হচ্ছে আমার অনেক ভালো লাগতেছে যে আমাদের গাইবান্ধার মধ্যেও একটা এরকম একটা সৌন্দর্যময় জায়গা আছে। অবর্ণনীয় আর কি, এত সুন্দর পরিবেশ আর শহরে যেটা পাওয়া যায় না। এটা আমরা নষ্ট না করে গাইবান্ধাকে আরো সুন্দরভাবে ফুটাই তুলি, যেহেতু আমাদের চাষিরা এত সুন্দর একটা প্রেজেন্টেশন করছে। শহরে থাকি তো আসলে বাচ্চাদের পরীক্ষা শেষ,
এর জন্য ভাবলাম একটু খোলামেলা থেকে ঘুরে আসি। সরিষা ফুলের সুগন্ধ এবং দেখতে ভালো লাগে, এই জন্য ফ্যামিলি নিয়ে আমি প্রত্যেকবার আসি। সদর উপজেলার টাকিমারি বিলে ধান কাটার পরপরই সরিষা বুনেছে চাষি। কাঙ্ক্ষিত ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। চিন্তা এখন ফসল রক্ষার। অনেক ছেলে পেলে মেয়েরা আসিয়া এই ফুলের মধ্যে মনে করেন ছবি উঠে, তারপর অনেক আবাদ সুবেদ নষ্ট করে চেক দিয়ে। আমরা অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের লোক আসে, এই লোক আসার পরে আপনার শস্য ক্ষেতগুলোর মধ্যে হাঁটাচলা করার পরে আবাদগুলো নষ্ট হয়। তারা যদি হাঁটাচলা না করে, তারা হাঁটাচলা ছবি তুলুক, আলের পাশ দিয়ে আছে এরকম জায়গা আছে, এরকম জায়গা তুলুক, সমস্যা নাই। দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এবং সরিষাগুলো আমার অনেক নষ্ট করে ফেলতেছে, তারপরও মানিয়ে নিতে হয় ভাই। এবছরে আরও বেশি আশা করতেছি, এবছর অনেক বেশি ফলন হওয়ার সম্ভাবনা আছে। জেলার ৭ উপজেলার ১৬,৫৫৪ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১৮,১৭৫ মেট্রিক টন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ডান্তির রক্ষাবাদের কাজের ধীরগতিতে ক্ষুব্ধ সিরাজগঞ্জের যমুনাপাড়ের মানুষ। এরই মধ্যে কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ভাঙন, বিলীন হয়েছে নানা স্থাপনা, বাড়ছে আতঙ্ক। পানি উন্নয়ন বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুরের হাটপাতিল ৬.৫ কিলোমিটার এলাকায় ২০২০ সালে শুরু হয় যমুনার ডান্তি রক্ষা বাঁধের কাজ। কার্যাদেশ অনুযায়ী ২০২৩ সালে ১৭টি প্যাকেজ শেষ হওয়ার কথা ছিল। বাস্তবতা হলো এর মধ্যে ৮টির কাজ এখনও চলমান, বাকিগুলোর অগ্রগতি নেই। সরকারের যারা পৃষ্ঠপোষকতায় যারা এই নদীকে শাসন করার জন্য কাজ করার জন্য এসেছে, তারা শুধু নামে মাত্র কাজের কথা বলেছে। বিগত স্বৈরাচারিণীর তত্ত্বাবধানে যে কাজটা ছিল, সে কাজ আদৌ আমরা কোনো দৃশ্যমান কোনো কাজ দেখতে পারিনি। এই চোরদের কারণেই এই আজ আমাদের কাজ কোনো হচ্ছে না, এখানে কোনো সংস্কার হচ্ছে না। এরা আসে বলতেছে কাজ হবে, আজ হবে, কাল হবে। যমুনা নদীতে কমে গেছে পানি, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভাঙন। এরই মধ্যে জালালপুর সহ আশপাশের এলাকায় বিলীন হয়েছে বেশ কিছু ঘরবাড়ি, গাছপালা সহ ফসলের ক্ষেত। আতঙ্কে নদীপাড়ের মানুষ। 10 বিঘা জমি আসলে ভাঙ্গা ফুরা গেছে। এখন আঙ্গরে এটুকু জায়গা আমরা করছিলাম, তাও ভাঙ্গা ফুরা গেছে। এটুকি আমাদের কে না ছিল, তাদের এটুকি এখন যাইতেছে, কিন্তু ভাঙ্গা দিলে ধরেন আমরা রক্ষা পাইলাম, আমরা থাকা পাইলেন। পাগরতলা সব কিছু বিলীন হয়ে গেছে একমাত্র আপনার হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের এই গাফলাতির কারণে। অবশ্যই যথাযথভাবে হয়নি বলেই এখানে আজকে ৫-৬টি গ্রাম বন্যায় ভেঙে গেছে এবং ভেসে গেছে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, আগের চেয়ে কাজের গতি বেড়েছে। এই বছরের মধ্যেই ৭৫% কাজ শেষ হবে। আমরা এই বছর তো একটা ব্লক দিয়ে প্লেসিং করতে পারবো না, কিন্তু ব্লক ডাম্পিং প্লেসিং এগুলো করতে পারবো, কারণ আমরা ঠিকাদার নিয়োগ করবো। জানুয়ারি মাসে ঠিকাদার আসে। এই বছর আমরা ওই প্রজেক্টের প্রোগ্রেস আমার 75% ক্লোজ করার চিন্তা ভাবনা আছে। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। যমুনার ডান্তি রক্ষা বাঁধের এই প্রকল্পে বরাদ্দ ধরা হয়েছে ৬৫০ কোটি টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গাজায় অব্যাহত ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। উপত্যকায় নির্বিচারে চলছে বোমা হামলা ও গোলাবর্ষণ। সবচেয়ে তীব্র হামলা হচ্ছে উত্তর গাজায়। ২৪ ঘন্টায় উপত্যকা জুড়ে প্রাণ হারিয়েছেন ৩২ ফিলিস্তিনি, যাদের অর্ধেকই উত্তর গাজায় ২ স্কুলে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত বেসামরিক। আহত প্রায় ১০০ ফিলিস্তিনি। এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ১ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহারি ছাড়িয়েছে ৪৫,০০০, যে তালিকায় ১৭,৫০০ রয়েছে শিশু। আহত ১ লাখের বেশি, নিখোঁজ আরও ১১,০০০। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে বাস্তুহারা অসংখ্য ফিলিস্তিনি। দিনকে দিন ত্রাণ সরবরাহ প্রায় বন্ধ হয়ে আসায় আশ্রয়হীন অনিশ্চিত জীবনের পাশাপাশি যোগ হয়েছে ভয়াবহ ক্ষুধার যন্ত্রণা। এ বিপদ থেকে নিজের পরিবারকে উদ্ধার করতে গুরুত্বপূর্ণ এক উদ্যোগ নিয়েছে ৬৫ বছর বয়সী ফিলিস্তিনি এক নারী। অস্থায়ী আশ্রয় কেন্দ্রের পাশেই জমি পরিষ্কার করে শুরু করেছেন চাষাবাদ। দুবেলা দুমুঠো খাবার তুলে দিচ্ছেন ছেলে আর ৬ নাতি নাতনির মুখে। গেল ১ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। স্কুলে, হাসপাতালে কিংবা খোলা জায়গায় তাঁবু টাঙিয়ে কাটছে দুর্বিষহ দিন। এরই মাঝে আছে ভয়াবহ ক্ষুধার কষ্ট। গাজায় ত্রাণ প্রবেশেও বাধা দেয় বর্বর ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এক উদ্যোগ নিয়েছে ৬৫ বছর বয়সী ফিলিস্তিনি নারী আয়শা আল দাহলিস।
খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ছেলে ও 6 নাতি-নাতনি নিয়ে বসবাস করছেন আয়শা। সেখানে একা হাতেই চারপাশ পরিষ্কার করে বিভিন্ন ফল, ফসল ও সবজির আবাদ করছেন তিনি। অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সফল হয়েছেন নিজের ও পরিবারের ক্ষুধার কষ্ট বিলোপে। এখানে খাবার কিছুই নেই, যা পাওয়া যায় সেসবের মূল্য আমাদের নাগালের বাইরে। ক্ষুধার যন্ত্রণায় কাতর সন্তানদের কান্না আর সহ্য করতে পারছিলাম না, তাই আমি নিজেই এই শুকনো জমি আর পাথর পরিষ্কার করে চাষাবাদ শুরু করি। ইসরায়েলের এই আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে আয়শা ও তার পরিবারের মতো হাজারো অভাগা ফিলিস্তিনি ফিরে যেতে পারে তাদের স্বাভাবিক জীবনে। ইহুদিরা আমাদের জীবন, আমাদের আশ্রয় সব ধ্বংস করে দিয়েছে। এসবের পরেও মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করছি। ঈশ্বরের করুণায় আমরা ধ্বংস হয়ে যাওয়া জমির উপরই আবার ফসল ফলিয়েছি, যাতে খেয়ে পড়ে একটু বাঁচতে পারে আমাদের সন্তানেরা। এরই মাঝে ইসরায়েলি অভিযানে প্রাণ হারিয়েছে 45,000-এরও বেশি ফিলিস্তিনি। বাস্তুচ্যুত হয়ে অনিশ্চিত জীবনযাপন করছে 22 লাখ মানুষ। ঠিক কবে কিভাবে এ দুঃস্বপ্নের শেষ হবে তা জানা নেই কারো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।